তার জন্য ইনভেস্টমেন্টের প্যারামিটারটা বুঝতে হবে তোমাকে। ইনভেস্টমেন্টের একটা পিরামিড হয়, সেই পিরামিডটাকে বুঝতে হবে। পিরামিডটাকে তুমি ভিজুয়ালাইজ করো। বেশ, পিরামিডের নিচের দিকটা দেখবে অনেকটা বেশি স্পেস নিয়ে রয়েছে। তারপরে যদি আমরা ওইটাকে 4 ভাগে ভাগ করি পিরামিডটাকে, তাহলে প্রথম যে জায়গাটা তৈরি হলো সেটা অনেকটা বেশি বড়, তারপরটা একটু ছোট, তারপরটা একটু ছোট, তারপরটা একদমই ছোট। আমরা বলি যে এই প্রথম যে ঘরটা, সেই ঘরটাকে ফিল আপ করা উচিত উইথ ডেট ফান্ডস বা গ্যারান্টিড ইনস্ট্রুমেন্টস। হোয়াট ইজ আ ডেট ফান্ড? ডেট ফান্ড মানে আমরা মিউচুয়াল ফান্ডে ডেট ফান্ড ভাবতে পারি, বা এছাড়া লাইক ব্যাংক এফডিস যেগুলো গ্যারান্টিড, বললাম ডেট ফান্ডস অথবা গ্যারান্টিড ইনস্ট্রুমেন্টস। কেন? যদি কোনো রকম ভাবে তোমার ফাইন্যান্সিয়াল কোনো ক্রাঞ্চ আসে বা কোনো রকম সার্কামস্টেন্সেস তৈরি হলো, মানে এই কোভিডের মতন, তাহলে যেন আমার বেসিক ফান্ডটা যেন আমার গ্যারান্টিড ইনস্ট্রুমেন্টে থাকে। তুমি আমাকে এবার এটা একটু ডিফাইন করো, ডিফারেন্স বিটুইন এফডি অ্যান্ড ডেট ফান্ড। এফডিতে তুমি যখন মানে ধরো দুটোরই ইন্টারেস্ট রেট মোর অর লেস সেম। একটাকে আমরা ইন্টারেস্ট রেট বলি, উইচ ইজ ইন ব্যাংক, আর যেটা আমরা ডেটে রাখছি মানে ডেট ফান্ডস যেটা রাখছি মিউচুয়াল ফান্ডে, সেটাতে গ্রোথ বলি আমরা, ইন্টারেস্ট বলতে পারি না, উইচ ইজ নট গ্যারান্টিড বেসিক্যালি, রাইট? ওকে। তো সেইখানে দাঁড়িয়ে আমি বললাম যে ডেট ফান্ড অথবা গ্যারান্টিড ফান্ড বলতে ব্যাংক এফডি। ওকে, এইটা দিয়ে বা আরো কিছু রয়েছে, পোস্ট অফিস রয়েছে, ইন্স্যুরেন্সের কিছু প্রোডাক্ট রয়েছে, এলআইসির কিছু যেগুলো মানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো গ্যারান্টিড ইনস্ট্রুমেন্টস রয়েছে, সেই ধরনের প্রোডাক্ট দিয়ে ওই ঘরটা ফিল আপ করা উচিত। কেন এবার বলি, ধরো একটি বিল্ডিং, আমাদের কলকাতা শহরে একটা বহুতল বিল্ডিংকে তুমি জাস্ট ভিজুয়ালাইজ করো। সেই বিল্ডিং এর প্রথম কি হয়েছে? ফাউন্ডেশন, তারপর গ্রাউন্ড ফ্লোর, তারপর ফার্স্ট ফ্লোর, তারপরে যতগুলো ফ্লোর হয়েছে। তার মানে খুব ইম্পর্টেন্ট কোনটা? ফাউন্ডেশনটা। সো ফাউন্ডেশনটাতে কিন্তু খুব বেশি নজর করতে হয়। তাই জন্য আমরা বলি যে কোনো একজন ব্যক্তির জীবনের প্রথম ইনভেস্টমেন্টে কখনো নন গ্যারান্টিড বা ভোলাটাইল ইনস্ট্রুমেন্টে যাওয়া উচিত নয়। আচ্ছা আচ্ছা, তাতে বেসিকটা তাকে অন্ততপক্ষে ফিল আপ করা উচিত তার কিছু গ্যারান্টিড ইনস্ট্রুমেন্ট দিয়ে। বেশ, তারপর যখন সেই ঘরটা কমপ্লিট হবে, তারপরে সে পরের ঘরটা যাবে। খুব লেম্যানের মতন যদি আমরা বলি যে যদি আমার এই ঘরগুলো যদি পূরণ হয়ে যায় উইথ ব্যাংক এফডিস, পোস্ট অফিস, পিপিএফ, পিএফ, এলআইস মানে লাইফ ইন্স্যুরেন্সের যেসব গ্যারান্টিড প্রোডাক্টস গুলো রয়েছে, সেইগুলো যদি ফিল আপ হয়ে যায়, তাহলে আমরা যেতে পারি মিউচুয়াল ফান্ডের ইকুইটিতে, বা ইকুইটির সঙ্গে যেগুলো মিক্স ফান্ড রয়েছে লাইক ব্যালেন্স ফান্ড, ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড, মাল্টি অ্যাসেট ফান্ড। তার মানে মিউচুয়াল ফান্ডের তখন আমি ওখানে মিউচুয়াল ফান্ডে খেলতে পারি আমার টাকাটাকে। আচ্ছা, ইকুইটি মানে তুমি বেসিক্যালি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট বলছো তো? ইয়েস, খুব ভালো কোশ্চেন এটা। ইকুইটি বলতে মিউচুয়াল ফান্ডেও ইকুইটি শব্দটাকে ইউজ করা হয়, রাইট? ইকুইটি বলতে বোঝানো হয় যেখানে পুরো টাকাটাই তোমার এক্সপোজড হবে ইকুইটিতে, মানে যেখানে কোনো ডেট ফান্ডের বা কোনো রকম অন্য কোনো অ্যালোকেশন থাকবে না শুধুমাত্র। তার মানে বেসিক্যালি আমি আমার ফান্ড ম্যানেজারকে টাকা দিয়ে বলবো যে তুমি এটা শেয়ার মার্কেটে ব্যবহার করো, করে আমাকে রিটার্ন দাও। ইকুইটি মার্কেটে, মিউচুয়াল ফান্ডে বেসিক্যালি শেয়ার মার্কেটে টাকাটা ইনভেস্ট করো এইভাবে বলা যায় না। মিউচুয়াল ফান্ডে বলতে আমি ইকুইটিতে রাখবো, তো সেই হিসাবে আমার ইকুইটিতে আমি রাখলাম, ঠিক আছে? তার মানে আমি ইকুইটি এক্সপোজড হতে পারি তখনই যখন আমার এই ফার্স্ট ঘরটা ফিল আপ করছি, যখন প্রথমটা রেডি। ইয়েস, এই ঘরটা যখন ফিল আপ হচ্ছে তখন আমি আরো বেশি রিস্ক নিতে পারছি, কারণ রিস্ক অ্যাপেটাইট বাড়ছে আস্তে আস্তে। তখন আমি পরের ঘরটা যেতে পারি হচ্ছে শেয়ারে। আচ্ছা, কেন? মিউচুয়াল ফান্ডে কি হয় যে তুমি তোমার ইনভেস্টমেন্টটা করছো বটে, কিন্তু তোমার বিহাফে একটা টিম অফ মানে একটা এক্সপার্ট টিম তোমার বিহাফে কাজ করবে, ফান্ড ম্যানেজার্স কাজ করবেন। তো সেইখানে কিন্তু তুমি টাকাটা ইনভেস্ট করেছো, একটা তুমি ওয়াইজ ডিসিশন নিয়েছো, আমি আমার ইনভেস্টমেন্ট প্যাটার্ন এরকম হওয়া উচিত অ্যাকর্ডিং টু মাই নিড বা অ্যাকর্ডিং টু মাই অ্যাসেট অ্যালোকেশন। তুমি ইনভেস্ট করলে, এবার তোমার পরে আবারও একটা টিম তোমার হয়ে কাজ করা শুরু করছেন। তাহলে কি হচ্ছে? রিস্কটা অনেক বেশি মিনিমাইজ হচ্ছে, রাইট? কিন্তু তুমি যখনই শেয়ার মার্কেটে ঢুকছো, তখন কিন্তু স্টকস গুলো যখন তুমি কিনছো, তখন কিন্তু তোমার নিজস্ব কল হচ্ছে, এবং সেই স্টকস গুলো কখনো ভালো পারফর্ম করতে পারে ডিউ টু মার্কেট সিনারিও অথবা কোম্পানির নিজস্ব পলিসিস এর কারণে। সেইটা কিন্তু তোমাকে নিজস্ব কল নিতে হবে। তার মানে তোমাকে ওই ঘরটায় ঢুকতে গেলে তোমাকে আগে আবার এই মিউচুয়াল ফান্ডের ঘরটাকে ফিল আপ করতে হবে, তবে গিয়ে তুমি ঢোকো ওই। আচ্ছা, মানে প্রথমে ওই গ্যারান্টেড ইনস্ট্রুমেন্ট মানে এফডি করলাম, তারপরে মিউচুয়াল ফান্ডে গেলাম, তারও পরে আমি শেয়ার মার্কেটে যাব। ইয়েস। আচ্ছা, ইয়েস। এবার আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করব, একটা ঘর বাকি রয়েছে। ও, একটা ঘর, হ্যাঁ, লাস্ট ঘরটা কি? সেটা হচ্ছে স্পেকুলেশনের ঘর। আচ্ছা, সেটা কি হতে পারে? রিয়েল এস্টেট হতে পারে, সেটা গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, সেটা ক্রিপ্টোকারেন্সি হতে পারে। আচ্ছা।